একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি, প্রধান উপদেষ্টা ও বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে হাতাহাতি, আতাউল্লাহকে মারধরে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। রুমিনের দাবি তাকে ধাক্কা দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। গণতান্ত্রিক ব্যবস্থা বহাল হলে যারাই ক্ষমতায় আসুক যা খুশি তাই করতে পারবে না, বলেছেন মঈন খান। উগ্রবাদের উত্থানের শঙ্কা দেখছেন রিজভী। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড। অভিযোগ কিছু প্রার্থীর, নির্বাচন বিধির কঠোর বাস্তবায়ন দাবি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। একাত্তরের অমীমাংসিত বিষয়ে এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে, দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এমন দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গণহত্যার জন্য ইসলামাবাদের দুঃখ প্রকাশ, পাওনা মিটিয়ে দেয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার ইস্যুগুলো সমাধান করে ঢাকা দুদেশের সুসম্পর্ক চায় বলেও স্পষ্ট কথা তার। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরও উন্নয়নের মধ্য দিয়ে দুদেশই লাভবান হবে বলেও মনে করেন তিনি। স্যার, উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় গেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সন্ধ্যা ৬টা ৫৫ তার বাসভবনে পৌঁছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সাথে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। ইসহাক দার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যা ৬টা ৫৫ মাথায় এখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এসে প্রবেশ করেছেন। তার সাথে রয়েছেন পাকিস্তানের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত ইমরান হায়দার, তিনিও এখানে এসে প্রবেশ করেছেন। আর এর আগে সন্ধ্যা ৬টা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন এসে আগে থেকে এখানে অবস্থান করছেন। অর্থাৎ খালেদা জিয়ার সাথে এই দুইজনই বিএনপি শীর্ষস্থানীয় নেতা রয়েছেন এই বৈঠকে। তো বৈঠকের আসলে মূলত যে বিষয়টি সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতেই মূলত এসেছেন। এছাড়াও যেহেতু আগামী কয়েক মাস পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টি এখানে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে গত ১৩ বছর পর প্রথম বাংলাদেশের কোনো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশে সফর করছেন। সব মিলে সেই প্রেক্ষাপটেও কিন্তু এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ আমাদেরকে কোনো কিছু না জানালেও আমরা যতটুকু বুঝতে পারছি এখানে রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে। আর কি আলোচনা হয়েছে বা কি সব বিষয়ে কথাবার্তা হয়েছে সেটি কিন্তু বৈঠক শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবেন। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ শুনানিতে মার খেয়েছেন এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তবে বিএনপির রুমিন ফারহানা জানিয়েছেন তার সাথে সংঘাত হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থীর সাথে। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের ৩টি ইউনিয়ন নিয়ে বিভক্তি দেখা দিয়েছে বিএনপির প্রার্থীদের মধ্যে। রিপোর্ট ফরুক বাবুর। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের নির্বাচনী সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এভাবেই চলে হাতাহাতি। শুনানির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের ৩টি ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয় যুক্তিতর্ক। তার মাঝে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে আঘাত করা হয়। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার লোকরা হামলা করেছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিঁচড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। এবং এখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে? বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? তবে রুমিন ফারহানার দাবি, তাকে ধাক্কা দেওয়াতে তার লোকরা পাল্টা জবাব দিয়েছে। তার অভিযোগ, মারামারি হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামলের উস্কানিতে। যেটা না হবে, কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা ১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে, খুবই অনাকাঙ্ক্ষিত। এটা মানে
যেটা আসলে আমরা বলতে পারবো না, যেটা দুঃখজনক। এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক। 13তম জাতীয় সংসদ নির্বাচনে 40টি সংসদীয় আসনের সীমানা নিয়ে রাজনৈতিক দলগুলোর আনা অভিযোগ ও আপত্তির উপর গণশুনানির আয়োজন করে ইসি। রবিবার প্রথম দিনের শুনানিতে 18টি আসনের পক্ষে বিপক্ষে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন 6 জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অধিকাংশের দাবি আওয়ামী লীগ আমলে নির্ধারিত সীমানার পরিবর্তনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ শুনানিতে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহকে মারধরের অভিযোগে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির নেতারা। এই ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে এনসিপি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির পর সংবাদ সম্মেলন করে এনসিপি। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচন কেমন হবে এবং কমিশনের ভূমিকা কি হবে, বিএনপির অবস্থা কি হবে তা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, ভোট কেন্দ্র কিভাবে দখল হবে তার টেস্ট ব্যাচ হয়ে গেছে। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্বশীল হবার আহ্বান জানান হাসনাত। এ সময় পুলিশ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন তিনি। আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সড়ক পথ অবরোধ ও হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করা হয়। এতে জেলার সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ থাকে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখেন দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব দিলে জেলা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল সহ 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনের শুনানি হবার কথা রয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে আগামীতে ক্ষমতায় গিয়ে কেউ যা খুশি তাই করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মোবাশ্বের আহমেদের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, গেল 15 বছরে দেশকে লুটপাটের সাম্রাজ্যে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ। এই ধারা থেকে দেশকে বের করে আনতে হবে। যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে, আর তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য। ছাত্র জনতা তারা রাজপথে নেমে এসেছিল, আমি তাদের শ্রদ্ধা জানাই।
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ বিপদে যাবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এমন অভিযোগ প্রার্থীদের কারো কারো। আবার প্রচার শুরুর আগেই আবাসিক হলে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের নামে ভোট চাচ্ছেন তারা। এদিকে ভোট কেন্দ্র বাড়ানো, নির্বাচন বিধি বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থান ও নির্বাচনের সময় সকল পরীক্ষা স্থগিতের দাবি প্রার্থীদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার থেকে বাধা উঠবে নির্বাচনী প্রচারের। তবে এখন থেকেই হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে ভোট চাওয়ার কাজে নেমেছেন প্রার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির আশেপাশে শিক্ষার্থীদের সাথে সালাম বিনিময় কর্মসূচি পালন করে শিবির সমর্থিত প্যানেল। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। দুপুরে বিজয় 71 হলের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণবিধি মানি না, এটা করি না, সেটা করি না। শুনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এদিকে সংবাদ সম্মেলন করে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থীদের। আমরা আশা করেছিলাম যে এবার ভোট কেন্দ্র হয়তো আরো বাড়বে, সেখানে আসলে এত কমিয়ে দেওয়া এবং গতবারের যে সমস্যাগুলো হয়েছিল, লাইন জ্যামিং বলেন বা আরো নানান রকম যে সমস্যা, অনেক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোটাররা বিরক্ত হয়ে গিয়েছিলেন, কেউ কেউ চলে গিয়েছিলেন। তো এইবার যে কেউ এরকম করবে না সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিচ্ছে না। ডাকসু নির্বাচনে অপপ্রচার বন্ধে বিটিআরসিকে কয়েকটি অনলাইন পেজ বন্ধে চিঠি পাঠিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে ডাকসু ভবনে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 26 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। দাখিলের সময় 27 ও 28 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার 3 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমে গতি এসেছে। ছাত্রদল ও ছাত্র শিবির আর বাম ছাত্র সংগঠনগুলো শেষ করেছে ভিপিজিএস প্যানেল গোছানোর কাজ। তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি কোনো ছাত্র সংগঠন। সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিএসএফ এর হাতে আটক হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাকে আটক করে বিএসএফ। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আগেই। মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এপিবিএন 2 এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করে বিএসএফ। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে নিয়মিত টহলের সময় তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের 5 আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে মুক্তাগাছায় এপিবিএন 2 এ গেল বছরের 13 অক্টোবরে কর্মরত ছিলেন। এরপর 14 অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিচ্ছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগামীকাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা
বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের ভেতর আস্থা গড়ে তোলার উদ্যোগ, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত এবং টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদী কৌশলের 5টি থিম্যাটিক অধিবেশনকে কেন্দ্র করেই হচ্ছে এবারের সম্মেলন। সড়ক পরিবহন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় এই দেশের সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি। সকালে গাজীপুরে ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাউজুল কবির খান বলেন, বুয়েট থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকায় বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে সড়ক রেলপথ বানাতে হয়। বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির তাগিদ দেন এই উপদেষ্টা। আশেপাশের দেশ, সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন, তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। রাস্তার শুধু যে ব্যয় কমালে হবে না, রাস্তার যে টেকনোলজি সেটাকেও চিন্তা করতে হবে। আমরা একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্ট প্ল্যান আমরা করতেছি। জুলাই আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে সেখানকার ডাক্তারকে চাপ প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও চিকিৎসকদের সংগঠক সাচিপের এক নেতা। এদিকে বিএনপির আরও 10 নেতাকর্মীকে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে এমন তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। এদিন আরও 3 জন সাক্ষী সাক্ষ্য দেন। এ পর্যন্ত এই মামলায় মোট 20 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর তার মরদেহের ময়নাতদন্ত হয় রংপুর মেডিকেল কলেজে। সে সময় সেখানে দায়িত্ব পালন করেন ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। সাক্ষ্যে কিভাবে তাকে ময়নাতদন্ত রিপোর্টে পরিবর্তন করতে চাপ দেওয়া হয় তা ট্রাইব্যুনালে তুলে ধরেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল সহ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার এই বৈঠকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম.এ. মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। ঐক্যমত্য কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ডক্টর আয়ুব মিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও অন্তত 3 বছর পেছানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। রবিবার এক সেমিনারে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ এই দাবি জানান। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে এক সেমিনারে এই দাবি তোলেন তিনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। জানান, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকা সহ রিজার্ভও 30 বিলিয়ন মার্কিন ডলারে উন্নতি হওয়া স্বস্তির বিষয়। তবে সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আয় ব্যয় এখন সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই এখন ঋণ নির্ভর। অনিয়ম দুর্নীতি বন্ধেও দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বহুমুখী চ্যালেঞ্জের মুখে প্রস্তুতি ছাড়াই এলডিসি থেকে উত্তরণ হলে সেটা আত্মঘাতী হবে। ঋণ প্রবাহ ও বিনিয়োগে মন্দাসহ নানা সমস্যায় বেসরকারি খাতের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় এলডিসি উত্তরণে আরও সময় চান ব্যবসায়ীরা। করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে 3 বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার, যাতে ব্যবসা বাণিজ্য কম্পিটিটিভনেস রক্ষা করা যায়। রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম সমান। পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের উপরে চলছে।
পুরোটা 100%, এবং সেটা হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ। এইটা একটা আনসাস্টেনেবল মডেল। এই মডেল চলতে পারবে না, কারণ এই মডেল যদি চলে তাহলে দেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাবে, এবং এই ঋণ সার্ভিসিং করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ৭১-এর অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি, প্রধান উপদেষ্টা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে হাতাহাতি, আতাউল্লাহকে মারধরে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। রুমিনের দাবি তাকে ধাক্কা দেয় সংঘর্ষের সূত্রপাত। গণতান্ত্রিক ব্যবস্থা বহাল হলে যারাই ক্ষমতায় আসুক যা খুশি তাই করতে পারবে না, বলেছেন মঈন খান। উগ্রবাদের উত্থানের শঙ্কা দেখছেন রিজভী। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ কিছু প্রার্থীর। নিচারণবিধির কঠোর বাস্তবায়ন দাবি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।